ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে জানিয়ে এলো জামায়াতে ইসলামী। দলটির মতে এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, তাই তা নিশ্চিতে ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলকে অস্ত্রবাজির জন্য দায়ী করে তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই অভ্যুত্থানের সময় দল দুটির সঙ্গে থাকলেও নির্বাচনের আগে তাদের তৎপরতার সমালোচনা করে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন জনাব আক্তার। এনসিপির পেশাজীবী সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার বিষয় আজ রেখেছি রাজনীতির হালচাল ও ভোটের তফসিল, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে স্টুডিওতে আছেন সাইদ খান, তিনি যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই অনুষ্ঠানে রাজনীতির হালচাল ও ভোটের তফসিল। যেহেতু অভিযোগ একটা করে এসেছে জামায়াতে ইসলামী এনসিপি নির্বাচন কমিশনের কাছে, আলোচনাটা আজকে আমি শুরু করতে চাই সাইদ খান আপনাকে দিয়ে। লেভেল প্লেয়িং ফিল্ড এই শব্দটির সাথে আমরা বহু বছর ধরে পরিচিত, এবং প্রতিবার নির্বাচনের আগে আমরা এই শব্দটি শুনেছি যে এখন পর্যন্ত নির্বাচনের জন্য যে সবার জন্য সমান সুযোগের যে বিষয়টি সেটি সৃষ্টি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি, অথচ আমরা জানি যে ৮ থেকে ১৫ তারিখের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হতে যাচ্ছে ২০২৬-এর যে জাতীয় নির্বাচন, বড় ইলেকশন যেটি, সেটির এরই মধ্যে জামায়াতে ইসলামী এই অভিযোগটি করে এসেছে নির্বাচন কমিশনের কাছে। আপনার কাছে কি মনে হয় একজন গণমাধ্যম কর্মী হিসেবে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার বিশ্লেষণ কি বা ব্যাখ্যা কি? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। লেভেল প্লেয়িং ফিল্ড এই কথাটি আসলে নির্বাচনের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে সে ব্যর্থতা তো সরকারের, সেটি তো রাজনৈতিক দলগুলোর না। আর দিন শেষে নির্বাচন কমিশনকেই এ দায় নিতে হবে, এই কারণে যে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কৃতিত্ব যেমনি নির্বাচন কমিশন পায়, তেমনি সমালোচনাও নির্বাচন কমিশনকে নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যে জিনিসটি বোঝানো হচ্ছে সেটি আসলে কি আমার কাছে পরিষ্কার না এই মুহূর্তে যারা অভিযোগ করছেন তাদের পক্ষ থেকে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি আছে, যেটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীকে এর আগের যে ফ্যাসিস্ট সরকার তারা অ্যাবিউজ করেছেন, তারা দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করেছে, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, তারা একপেশে হয়ে গিয়েছিল। বাংলাদেশের আপামর জনগণ এবং আওয়ামী লীগ ঠিক না, হাসিনা সরকার উইথ তার এই আইনশৃঙ্খলা বাহিনী, সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের একটা অনাস্থা বা একটা অবিশ্বাস তৈরি হয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় সেই ট্রমা কাটিয়ে এখনও উঠতে পারেনি পুরোপুরি, তবে যেটুকু কাটিয়ে উঠেছে সেটুকু উঠতে অনেক সময় লেগেছে। তো এখন রাজনৈতিক দলগুলো দুঃখিত, এর পরপরই ৫ আগস্ট পরবর্তী সময়ে আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সকল রাজনৈতিক দলগুলো মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে এবং তারা বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং তারা বেশ কয়েকটি কমিশনও গঠন করেছে। তারা বলেছে, এই সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে অনেকগুলো সংস্কার তারা করে ফেলেছেন ইতিমধ্যেই, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও ঢেলে সাজাবার জন্য চুক্তিতে কিছু নিয়োগ দেওয়া হয়েছে। যারা নানানভাবে নানান সময় অবসরে চলে গেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তুলনামূলক স্বচ্ছ যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে নানান পদে। হ্যাঁ, এবং কিছু বিতর্কিত লোকও নানান লবিং তদবির করে এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বড় বড় চেয়ারে বসে পড়েছেন। তারা কিন্তু এর আগের সরকারের সময় এই স্বপদেই ছিলেন। এখন এরা একটা ফ্যাক্টরা বের করছে কি, যে তারা বৈষম্যের শিকার, তারা বঞ্চিত ছিল। আরে ভাই, বঞ্চিত ছিল মানে আপনার চাকরি ছিল না। আপনি হয়তো নোয়াখালীতে ছিলেন, এখন এসে ঢাকায় বসছেন। আপনি একজন ঢাকায় ছিল, তাকে রাঙ্গামাটিতে দেওয়া হয়েছে, বান্দরবনে দেওয়া হয়েছে। যে কারণে সেই পুরনো যে হাসিনা আমলের যে লাঠিয়াল বাহিনী যাদেরকে অভিযোগ করেছে
এই যে এনসিপির আমার সহ আলোচক আছেন, ওনারা যাদেরকে একেবারে অভিযুক্ত করেছেন যে এরাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়েছে, এরা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে, এরা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। দেখা যায় যে নোয়াখালীর জন ঢাকায় আসছে, ঢাকার জন নোয়াখালীতে আছে, তো সেই অভিযুক্তরাই তো আছেন। কয়জনকে মানে জবাবদিহিতার আওতায় নেওয়া হয়েছে, কয়জনকে আইন মানে যে সংস্কারের পুরো সংস্কারের যে কথাটা হয়েছিল হয়নি। মোট কথা হচ্ছে কি জানেন, মোট কথা হচ্ছে সংস্কারের অজুহাতে সময় ক্ষেপণ করা হয়েছে। এবং আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারে টেন্ডারে, যখন আমরা নির্বাচনের মধ্যেই আছি, রাজনৈতিক দল, সাধারণ জনগণ সবাই নির্বাচনের মধ্যে, এ সময় এসে রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, লেভেল প্লেইং ফিল্ড বলতে যে ফিল্ডটি বোঝানো হয় সেই ফিল্ড রাজনীতিই তো নাই। আপনার রাজনীতিতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এখানে হয়েছে কি, আপনি দেখেন গত 1.5 বছরে অন্তত 5 শতাধিক মব তৈরি হয়েছে। সেই মব রাষ্ট্র সমর্থন করেছে, অনেকগুলো মবকে রাষ্ট্র সমর্থন করে। এখন রাষ্ট্র কিন্তু রাষ্ট্র বা সরকার এই মবের মুখে পড়েছে, এদেরকে আশকারা দিয়েছে, এদেরকে এখন সামাল দেওয়া যাচ্ছে না। তখন এই যে রাজনৈতিক দলগুলো বলছে না যে পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই, এরা কিন্তু মবকে উস্কে দিয়েছে। আজকে এনসিপি যাদেরকে ঘিরে আকাশ সমান প্রত্যাশা ছিল, তারাও কিন্তু অনেক মবকে উস্কে দিয়েছে। জামাতও কিন্তু মব করেছে, কখনো জেহাদি, কখনো কি নানান ফর্মে, নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। আমি বুঝতে পারছি, পরিবেশটা এমন করেছে যে সাধারণ মানুষ সকলে নিজেদের আসলে শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করেছে। আমি আপনাকে অংশ থামিয়ে দিতে চাই সাইদ খান, কারণ আপনি যেহেতু বলেছেন যে এনসিপির কাছে আসলে প্রত্যাশাটা ছিল আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল, কারণ এই গণ অভ্যুত্থানে জুলাই পরবর্তী সময়ে আমরা এই আমাদের যারা সন্তান আছে, যারা নতুন করে একটা দল গঠন করেছে, তাদের কাছে আমরা আসলে অনেক বেশি আশা করেছি। এই প্রত্যাশাটা কি আসলে আমরা ভুল করেছিলাম কিনা? কারণ এই যে মবের কথা বলা হচ্ছে, এটা তো আসলে মিথ্যা বলা হচ্ছে না, কারণ আমরা গণমাধ্যমগুলোতেই দেখেছি যে তারা আসলে কিভাবে তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে, তারা কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা বলা, তাদের আচার আচরণ, প্রত্যেকটা জিনিসই তো আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু রাখতে কিংবা নির্বাচনী পরিবেশকে মানে সুস্থ রাখতে এই যে মবের যে কালচারটা, এটা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর বেরিয়ে আসা উচিত কিনা, আপনার কি মনে হয়? আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি যে বিষয়টার অবতারণ করলেন, আমরা কিন্তু 5 আগস্টের পর যেই বাংলাদেশের অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থা থেকে যেই এখন পর্যন্ত উত্তরণ ঘটেছে, এটা একটা বড় আমি বলবো যে এটা কে বা কারা দেশ চালিয়েছে তারা সেটা গুরুত্বপূর্ণ না। 5 আগস্টের পর থেকে এত দ্রুত বাংলাদেশ একটা স্টেবিলাইজেশনের দিকে যাবে, এটা কিন্তু তখন ভাবাও মুশকিল ছিল। সবচেয়ে বড় যেই আপনার সময়টা দেখেছেন 5 থেকে 8 আগস্ট, তখন কিন্তু বাংলাদেশে তেমন কোনো মব হয় না। আপনি দেখেছেন ছাত্র জনতা রাস্তায় নেমে এসে তারা এখানে আপনার ট্রাফিক শৃঙ্খলা থেকে শুরু করে সংখ্যালঘুদের বাড়ির সামনে, দেশে তখন কোনো সরকারও ছিল না। সেই অবস্থা যেহেতু আপনি যদি ধরেন আন্দোলনকারী যে শক্তি যারা রাস্তায় নেমে এসেছিল তাদেরকে দিকে আপনি আঙ্গুল তোলেন, তাহলে বলতে হবে যে 5 থেকে 8 আগস্ট তারা কিভাবে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে 18 কোটি মানুষের একটা দেশ, যেখানে আপনার জাস্ট রক্তের দাগ তখন শুকায় নাই, তখন আপনি লিটারালি ফুটপাতে যান, রাস্তায় যান, সব জায়গায় দেখবেন যে ইভেন কোথাও অনেক লাশ ছিল, যে লাশগুলো পরে আপনার চিহ্নিত করতে হয়েছে, নিয়ে আসতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা এখন যে জায়গায় আসছি, তো এটা কখনোই আপনি বলতে পারবেন না যে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দিকে কোনোভাবে আঙ্গুল তোলা যায়। দ্বিতীয়ত যেটা সাইদ ভাই বললেন যে মব এনসিপির হাত থেকে অথবা এনসিপির মাধ্যমেও পৃষ্ঠপোষকতা পেয়েছে, মূলত আসলে আমরা যে এই বিষয়টাকে মব বলছি, মবের আপনি যদি বলেন যেটা আমরা কেবল মানে জনরোষ, তো জনরোষের একটা আপনার আবেদন সবসময় সব সমাজে সব রাজনীতি থাকে। এখন জনরোষটা কিভাবে পরিচালিত হয় সেটার সাথে যদি আপনি মবকে আলাদা করতে পারেন, তাহলে আইডেন্টিফাই করা যাবে আসলে কোনটা মব না। আদারওয়াইজ কিন্তু আমরা অনেক আপনার গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রাম সেগুলোকে কিন্তু আমরা ভুলভাবে মব বলে চিহ্নিত করে ফেলতে পারি। প্রথমত ভাইজি আরেকটা বিষয় বলছিলেন, যে শব্দটা উনি খুঁজে পাচ্ছিলেন না, এটা খুব সম্ভবত তৌহিদি জনতার কথা বলছিলেন নাকি। তৌহিদি জনতা কিন্তু এটা 5 আগস্টের পরের সৃষ্ট না,
5 আগস্টের পূর্বেও কিন্তু তৌহিদি জনতার হাতে মব হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে। মূল যে সমস্যাটা, এই সমস্যাটা হলো যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আমাদের যে আপনার আইনের শাসনের একটা ধারণা আছে, এইটা থেকে দীর্ঘদিন ধরে মানুষের মন থেকে ধারণা মুছে গিয়েছে। মানুষ আসলে এখানে আইন শৃঙ্খলার প্রতি, আইন যারা বাস্তবায়ন করবে তাদের প্রতি এখন পর্যন্ত আস্থাশীল নয়। না থাকাটাই কিন্তু এখানে মব কিংবা নিজের হাতে আইন তুলানোর একটা প্রবণতা এখানে বিদ্যমান। আর এই প্রবণতাটা স্বাভাবিকভাবে, যেহেতু আপনার মানে বাংলাদেশ যেটা খুব কার্যকরভাবেই একটা ভ্যাকুয়ামের মধ্যে আছে, মানে অরাজনৈতিকতার ভ্যাকুয়াম যেটা তৈরি হয়েছিল গত 1.5 দশকে, রাজনীতিকে বিভিন্নভাবে ভিলিফাই করা হয়েছিল। জনগণের যে গণতান্ত্রিক অধিকার, জনগণের যে গণতান্ত্রিক ভয়েস, এই ভয়েসকে বিভিন্নভাবে ভিলিফাই করা হয়েছে। বিভিন্ন দল মতের ট্যাগের মাধ্যমে জনমতকে আপনার বিভিন্নভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রেক্ষিতে এখন যেটা হয়েছে, এখন হলো যে আপনার সব জায়গা থেকে আপনার সব স্রোত, মানে বাঁধ ভেঙে গেলে যেটা হয়, সব এসে এক জায়গায় হাজির হচ্ছে। এখন কোনটাতে মানে স্বাভাবিকভাবে এর মধ্যে যে অনেক আপনার অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশে কোট আনকোট জঙ্গি হামলা তো হয়েছে, বাংলাদেশে তো আপনার এখানে আপনার ব্লগার হত্যা হয়েছে, বাংলাদেশে আপনার সব ধরনের ঘটনাই ঘটেছে। এখন আপনি বলতে পারেন যে ঘটনার পিছনে আরো ঘটনা আছে, যে ঘটনা হয়তো বা আমরা আইডেন্টিফাই তখনও করতে পারি না, এখনো করছি না, কিন্তু ঘটনা হলো যে এই প্রবণতা বিদ্যমান, এখানে আপনার এক্সট্রিমিস্ট এলিমেন্ট আছে। এখন এই জায়গায় বাংলাদেশে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা এখন মব থেকে সুফল কারা পাচ্ছে? মব থেকে সুফল পাচ্ছে তারাই যারা আসলে এখানে একটা স্থিতিশীল সরকার চায় না, যারা এখানে একটা স্থিতিশীল রাষ্ট্র চায় না, যারা এখানে রাজনীতি স্থিতিশীল হোক সেটা চায় না, যারা চায় না রাজনীতি সংলাপের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে এবং টেবিল টকের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হোক। প্রত্যেকটা রাজনৈতিক দলই তো এবার নির্বাচন করতে চাচ্ছে, কারা চাচ্ছে না বলে আপনার মনে হচ্ছে? না, এখানে খুবই স্বাভাবিকভাবে আমি যেই আলোচনাটা এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম, এটার মূল জায়গাটা হলো যে সমাজের মধ্যে যে ভ্যাকুয়ামটা যাদের কারণে সৃষ্টি হয়েছে, এবং এই ভ্যাকুয়ামটা যেমন ধরেন আমরা গত 17 বছর ধরে আমাদের অনেক রাজনীতিবিদ আছে যাদের 17 বছর আগে বয়স 5 কি 6 ছিল এরকম। সো তারা আসলে কখনো চিন্তা করে না যে রাজনীতি করতে হবে তাদেরকে। মানে ইভেন আমাকে একটা কবিতা পড়তে গেলে আমার খুব অসহায় লাগে নিজেকে, যে আমার তো কবিতা পড়ার সময় ছিল এটা। আমি দুঃখিত, আমি মির্জা ফখরুলের মতো আমার এত মেন্টাল পিস নেই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কে সময় আসবে যে আপনি রাজনীতিকে পাশে রেখে কবিতা পড়তে পারবেন, মানে এই স্থিতিশীলতা, এরকম সামাজিক নিরাপত্তা, এরকম সামাজিকের স্বস্তি কি আসবে? এই স্বস্তি কিন্তু নাই, আসলে না থাকার কারণে যেটা হয়েছে, এখানে যেই শিশু জীবন দিয়েছে, যেই কিশোর জীবন দিয়েছে, যেই বৃদ্ধ আপনার যেই পৌর এখানে জীবন দিয়েছে, রাস্তা নেমেছিল, তাদের মধ্যে কিন্তু অস্থিরতা এখনো বিরাজমান। তারা কিন্তু এখনো দেখতে পাচ্ছে না যে তাদের এই ত্যাগের ফল, তাদের রাস্তা নেমে আসার ফলটাকে তারা ফলটা পেতে চাচ্ছে। আপনি যদি বলেন ধরেন যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, যারা বাংলাদেশের জনগণকে শত্রু করে জনগণের উপরে গুলি চালিয়েছিল, সেই শক্তি থেকে সমাজ থেকে নাই হয়ে গিয়েছে না? এটা অবশ্যই না, অবশ্যই না। আমি যে বিষয়টা বলছি যে মবের সবচেয়ে বড় সুবিধাভোগী কারা? হ্যাঁ, সুবিধাভোগী তারাই যারা এই যে টেবিল টক, এই যে একটা পিসফুল ডেমোক্রেটিক মেকানিজম, এই মেকানিজমের অংশ না এবং তারা যে কোনো ভাবে দেশকে আসলে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এর কারণে হয়তো বা নির্বাচনটাকে কোনো রকম ভাবে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, এমনটাই তো যদি আমি এইটুকুন কথার সারমর্ম বুঝে থাকি। আমি একটু সাইদ খান আপনার কাছে চলে আসি আবারও ওই একই বিষয় নিয়েই, যেহেতু নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। নির্বাচন নিয়ে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, কিছু কিছু রাজনৈতিক দলের আবার এক ধরনের অভিযোগ আছে, তারা এমন অভিযোগও করছে যে এনসিপি আসলে একটু বাড়তি সুবিধা পাচ্ছে, যেহেতু গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা বা তরুণদের ভূমিকা, তাদের অগ্রণী ভূমিকা ছিল, তাদের কারণে এত বড় একটা গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে। সে কারণে এনসিপিকে নানাভাবে, নানা জায়গায়, নানাভাবে মানে তাদেরকে সুবিধা দিয়ে সুবিধায়িত করা হচ্ছে। আবার বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, 17 বছর ধরে তারা ক্ষমতার বাইরে ছিল, কিন্তু হঠাৎ করে তারা আবার সিনে আছে। এখন তারা তাদের মতো করে সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। জামাতে ইসলামী তারাও করছে, কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল আরো কিছু আছে যারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এবং তারা কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে আছে যে শেষ পর্যন্ত তারা কোণঠাসা হয়ে যায় কিনা। এগুলো অভিযোগের কথা বললাম, আপনার কাছ থেকে মতামত জানতে চাই। আমি আগে একটু আমার সহ আলোচক আলাউদ্দিন, উনি আমার খুবই পছন্দের মানুষ, উনি একটি কথা বলেছেন, আমি ওনার দুই একটি কথার জবাব দিতে চাই। 5 থেকে 8 আগস্ট 2024 এই সময়টায় এনসিপি কিন্তু পাহারা দেয়নি,
শুধু ছাত্র জনতা পাহারা দেয়নি, সকল রাজনৈতিক দল পাহারা দিয়েছে, সাধারণ মানুষ পাহারা দিয়েছে, মহল্লায় মহল্লায় টিম করে পাহারা দিয়েছে। এবং আমরা দেখেছি শুধু 5 থেকে 8 না, এরপরে 3 মাস পর্যন্ত যখন দুর্গোৎসব চলছিল তখন মসজিদ মানে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। আমরা সেটা দেখেছি, সেটি ছিল সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশই আমরা চেয়েছিলাম। কিন্তু এর পরবর্তীতে যখন জাতীয় নাগরিক কমিটি হলো, যখন আবার সেটাকে ভেঙে পলিটিসাইজ করা হলো, তখন এই যে সর্বনাশটা হয়েছে। তখন কারণটা কি, যখন এখানে রাজনৈতিক শক্তিগুলো আলাদা হয়ে গেল তখন কিন্তু আর এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ নামের কোনো প্ল্যাটফর্ম অস্তিত্বহীন হয়ে গেল। হ্যাঁ, আবার ওখান থেকে জাতীয় নাগরিক কমিটি আলাদা হলো, জামাতের জায়গায় চলে গেল, বিএনপির জায়গায় চলে গেল। তখন হলো কি, অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, হ্যাঁ, সেটি ওরকম যে ওই যে একটা থিওরি আছে না, সেটা ভাগ হয়ে গেছে, নষ্ট হয়নি, ভাগ হয়ে গেছে। এবং বিপ্লবের সন্তান বিপ্লব খেয়ে ফেলছে। আপনার ঠিক এই লাইনটাই আমি আপনাকে আটকে দিতে চাই সাইদ খান, বিপ্লবের সন্তান বিপ্লব খেয়ে ফেলেছে, এই জায়গাটাতেই আপনাকে আটকে দিতে চাই। এবং একটা ছোট্ট বিরতির পরে এসে নিশ্চয়ই এই প্রশ্নটার উত্তর আপনার কাছেই জানবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির হালচাল কি বাংলাদেশে এখন ঠিক এই মুহূর্তে, এবং ভোটের তফসিল নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলো, প্রস্তুতি কতটুকু, নির্বাচন কমিশনের, সবকিছু নিয়ে আলোচনা করছি আজকে। আছেন সাইদ খান এবং আলাউদ্দিন মোহাম্মদ আমার সাথে। সাইদ খান, এই অংশে আবারও চলে যেতে চাই। বিপ্লবের সন্তান বিপ্লব খেয়ে ফেলেছে, এনসিপির একটি প্রসঙ্গে আপনি কথাটি যুক্ত করেছেন। এবং সেই সাথে রাজনৈতিক দলগুলো আসলে ঠিক আমরা যে তফসিল ঘোষণার কথা বলছি কিংবা নির্বাচনের প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছি বা নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি, এটাই তো বলছি, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো আসলে প্রস্তুত হয়েছে কিনা এখন পর্যন্ত আপনাকে কি মনে হয়? যে জায়গায় ছিলাম, বিপ্লবের সন্তান বিপ্লব খেয়ে ফেলেছে। কি করে খেয়ে ফেলেছে দেখেন, এই যে গণ অভ্যুত্থানের যে আলাউদ্দিন মোহাম্মদরা যে রাস্তা থেকে মানে রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, একেবারে জনগণের কাছে বিশ্বস্ত পরীক্ষা দিয়ে, তারা রক্ত দিয়ে পরীক্ষা দিয়ে এসেছে। জনগণের কিন্তু সর্বোচ্চ আকাশ সমান প্রত্যাশা ছিল। ইনফ্যাক্ট আমারও প্রত্যাশা ছিল। আমি মাঝে মাঝে আপ্লুত হয়ে যেতাম, কারণ এদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমাদের মতো মানুষরা রিস্ক নিয়েছে, আমি নিয়েছি। তো সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে বিভিন্ন খপ্পরে পড়েছে। হ্যাঁ, প্রথমে পড়েছে রেজিমেন্টেড একটা ফোর্স আছে যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতিকেই মূল পুঁজি করে, ধর্মকে পুঁজি করে তারা রাজনীতি চর্চা করতে চায় বা এখানে এক ধরনের রিভলিউশন করতে চায়। তারা এটিকে ৭১-এর সাথে ২৪-কে প্রথমে মুখোমুখি করে দিল। এই যে কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল, এখান থেকে বাম অংশটিকে তারা আবার দোষর আখ্যা দিয়ে যারা বিপ্লবের সহকর্মী সহযোদ্ধা তাদেরকে ট্যাগ দিয়ে বের করে দেওয়া হলো। এখানে ওই ইসলামিস্ট ওই অংশটুকু, ধর্মভিত্তিক ওই অংশটুকু তাদের সাথে মিশে গেল। এখন হয়েছে কি, তারা পরগাছা হিসেবে এই এনসিপি, তখনও এনসিপি কিন্তু এনসিপি হয়ে ওঠেনি, এদের সাথে মিশে গিয়ে পরগাছা এমনভাবে বেড়ে উঠেছে, মূল গাছ যে গণ অভ্যুত্থানের মূল শক্তি হারিয়ে ফেলেছে। এবং এজন্যই বলেছি যে মূল শক্তি যে বিপ্লবের সন্তান, সেই বিপ্লবের সন্তান বিপ্লব নিজেই খেয়ে ফেলেছে। কারণ বিপ্লব ক্ষুধার্ত, বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পায়নি, পূর্ণতা পায়নি, যেই কারণে সন্তান খেয়ে সে হজম করে ফেলেছে। এখন সর্বশেষ যে অবস্থায় দাঁড়িয়েছে, আগামী ২-৪ মাস টিকবে কিনা এনসিপি, আই ডোন্ট নো। কারণ তারা একটি রাজনৈতিক এবং ভোটের জোট করেছে। যাদের সাথে জোট করেছে, সাইনবোর্ড আর টক শো যদি না থাকতো, তাদেরকে চিনতো কিনা সাধারণ মানুষ, আমার মাঝে মাঝে সন্দেহ হয়। সাইনবোর্ড আর টক শো আছে, আরেকটু 10 সেকেন্ড বলবো। আর এনসিপি রাজনৈতিক দল হয়ে না উঠতে পারার সবচেয়ে মূল কারণ সেটি হচ্ছে এনসিপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চর্চা করেছে। তারা ন্যারেটিভ কেন্দ্রিক, ফিলোসফি কেন্দ্রিক বা জনসম্পৃক্ত রাজনীতি তারা করেনি। তারা ক্ষমতার বলয়ে বেড়ে উঠতে চেয়েছে। আসলে ক্ষমতার বলয়ে বেড়ে ওঠা যায় না। কেন? হাসনাত তো ঘরে ঘরে যাচ্ছে, হাসনাত ঘরে ঘরে গেছে ক্ষমতার বলয়ের মধ্যে থেকে। আপনি দেখেন হেলিকপ্টারে গেছে, আপনি দেখেন হাসনাত রিকশাতে গেছে, কিন্তু আপনি শোনেন, রাজনীতি চর্চার জিনিস, রাজনীতি আর প্রেম কিন্তু এক না। ওকে ফাইন সাইদ খান, অবশ্যই অনেকগুলো প্রশ্ন, আমার তো বোধহয় আর প্রশ্ন করার কোনো দরকার নাই। আলাউদ্দিন মোহাম্মদ, সাইদ খান অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। এনসিপি আসলে রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, এরকম একটি বিপ্লবের সন্তান বিপ্লব নিজেই খেয়ে ফেলেছে। বিপ্লব আসলে কোথায়, সে তো ক্ষুধার্ত। অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে, এনসিপির জায়গা থেকে আপনি একটু যদি বর্ণনা করতেন।
প্রথমত আমি সাইদ খান ভাইয়ের কাছে বিনীতভাবে আবেদন জানিয়ে রাখলাম, যদি 2-3 মাস পর দলটা নাই থাকে, চাকরি বাকরি তো করতে হবে, আবার ব্যবসা বাণিজ্যের তখন আবার যারাই করবে, আপনি একটু সুযোগ দিন প্লিজ। এখনো আছে, এটা আমাদেরকে দেখে রাখা আপনাদেরও দায়িত্ব ভাই হিসেবে। দ্বিতীয়ত হলো আপনার রাজনীতিতে ওয়ান শট গেম না, রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কখনোই রাতারাতি তৈরি করা যায় না। প্রতিষ্ঠান পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে প্র্যাকটিসের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা যদি আজকে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হয়, যদি আওয়ামী লীগের উত্থান পর্ব দেখেন, বিএনপির প্রতিষ্ঠা পর্ব দেখেন, জামাতে ইসলামের স্ট্রাগল দেখেন, এগুলো কখনোই মানে যদি আপনি বিপ্লবও বলেন, ধরেন আপনি 1971 সালের যে মহান স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, সেটা তো একটা বিপ্লব ডেফিনেটলি, যেটাকে আহমদ ছফা বলেছেন বিপ্লব ব্যাহত হয়ে গিয়েছে। সেটা আরেকটা রাজনৈতিক মানে প্রেক্ষাপট থেকে বলেছিলেন যে কাদের হাতে কারা ব্যাহত হয়ে গিয়েছে। কিন্তু বিপ্লবের পরও দেখেন আওয়ামী লীগ কি তখন পেরেছিল সত্যিকার অর্থে জনমানুষের দল হয়ে উঠতে? 69-এর গণ অভ্যুত্থান, যেই জনগণ আওয়ামী লীগের জন্য তখন রাস্তায় নেমে এসেছিল, আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল, 70-এ আওয়ামী লীগকে এখানে নির্বাচিত করেছিল, কিন্তু 71 মুক্তিযুদ্ধের পর দেখেন আওয়ামী লীগটা গণবিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিটা বিপ্লব, প্রতিটা আপনার গণ আন্দোলন সমাজকে বিভিন্নভাবে একটা টেকটনিক শিফটের মধ্য দিয়ে নিয়ে যায়। সেই শিফটের মধ্য দিয়ে আপনার অনেকগুলো পরিবর্তন হয়, যে পরিবর্তনগুলো আমরা যখন সমসাময়িক চিন্তা করি তখন হয়তো অনেক কিছু মিলাতে পারি না। বরং আমি দেখছি যে এনসিপি শুধু 2-3 মাস পরে বোঝা যাবে, বিশেষ করে আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে নির্বাচনের পর। আমরা আগেও বলেছি, ধরেন এটা সত্য, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, ক্ষমতার আশেপাশে থেকে রাজনৈতিক দল গঠন করা আসলে এটা খুব কঠিন। জোটটা করার কারণ কি ছিল? মানে জোটটা কেন করলেন হঠাৎ করে? জোট এনসিপির কি জোটের দরকার ছিল? হ্যাঁ, এনসিপির জোটের দরকার। আমরা প্রথমেই সবাই ধরে নিয়েছি এনসিপি একটা শিশু, তারা কারো না কারো হাত ধরে হাঁটতে হবে, তো সে জোট করবে, বড় দলের সাথে করবে। বড় দল বলতে কাদের? আপনি তো ধরেন বিএনপিকে বড় দল বলছেন, বিএনপি তো চিন্তা চেতনায় বড় দল নয়, বিএনপি সাংগঠনিক কাঠামোতে বড় দল। বিএনপি রাজনৈতিক নেতৃত্ব বিএনপিকে বলেন যে 24 বাংলাদেশের ন্যারেটিভ দিতে, 24 বাংলাদেশের জনগণের কি আকাঙ্ক্ষা এক বাক্যে বলতে বলেন। আমি 100% শিওর বিএনপি 31 দফার বাইরে কিছুই বলতে পারবে না। 31 দফা তো আওয়ামী শাহীর 31 দফা, যে আওয়ামী লীগের সময়ে বাস্তবতা 31 দফা, যে আওয়ামী লীগ গণহত্যা তখনও চূড়ান্ত গণহত্যা করেনি, যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, যে আওয়ামী লীগের এগেনস্টে শিশুরা রাস্তা নেমেছে, শহীদ আনাস চিঠি দিয়ে রাস্তা নেমেছে, সে যে মহাকাব্যিক গণঅভ্যুত্থান পর বাংলাদেশ কি চায় সেটা কি বিএনপি জানে? যদি না জানে, আপনি বিএনপিকে বড় দল কিভাবে বলছেন, জনগণের দল কিভাবে বলছেন? বলছেন কারণ তাদের সাংগঠনিক ভিত্তি আছে, তাদের অর্থনীতি আছে, তাদের প্যাট্রোনেজ আছে। জামাত ইসলামের কথাই বলেন, আমি শেষ করে দিই, আমি এনসিপির পয়েন্টটাতে আসি। জামাত ইসলামের ক্ষেত্রে দেখেন, জামাত ইসলামের আলাদা রাজনীতি। জামাত ইসলামের যেই বাইনারির উপর ভিত্তি করে বাংলাদেশ এতদিন টিকে ছিল, বাংলাদেশ সেই ফেসিবাদের জন্ম হয়েছিল, সেই বাইনারিকে এখন আরেকটা ফেসিজমের দিকে নিয়ে যাচ্ছে জামাত, যেটাকে আমরা ধর্মভিত্তিক অথবা সামাজিক ফেসিজম বলতে পারি। তৃতীয়ত দেখেন আপনি গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা এবি পার্টি, একটা বিরতি নেই আলাউদ্দিন মোহাম্মদ, ঠিক এই জায়গাটাই আপনাকে আটকে রাখি। এখান থেকেই শুনবো আবার একটা ছোট্ট বিরতি, সময় হয়ে গেছে, আমি মানে অসহায় আসলে, আমাকে বিরতি নিতেই হবে। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি, কথা বলছি রাজনীতির হালচাল ও ভোটের তফসিল নিয়ে। এই অংশের সময় খুব কম, শুরুতেই চলে যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ। আপনি বিরতির আগে আপনার বক্তব্যে ছিলেন, নিশ্চয়ই যুক্ত করতে চান সেই বক্তব্যের সাথে আলাউদ্দিন মোহাম্মদ। আমি যেই বিষয়টা বলছিলাম সেটা হলো যে বড় দল আমরা কিভাবে বিবেচনা করি। তো আমার কিছু বক্তব্য আগে দেওয়া হয়ে গেছে, আমি শুধু এটা বলছি যে বাংলাদেশে সত্যিকার অর্থেই জনগণের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, রাষ্ট্রের মৌলিক সমস্যাকে যারা চিহ্নিত করে রাজনীতি করতে পারে, আমি তাদেরকে বড় দল বিবেচনা করি। রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়, সেই গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাতে একটু রাজনৈতিক দল। রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের এই যে গণতান্ত্রিক সংস্কার, সে সংস্কার রূপরেখা দিয়ে এসেছে হাসিনা যখন বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন চালাচ্ছে ওই সময়। রাষ্ট্র সংস্কারের সাথে যুক্ত হয়েছিল বিএনপি, রাষ্ট্র সংস্কার যুক্ত হয়েছিল গণ অধিকার পরিষদ সহ আরো অনেক রাজনৈতিক দল। এখন রাষ্ট্র সংস্কারে আপনার সাংগঠনিক ভিত্তি নেই,
অথবা রাষ্ট্র সংস্কারে এখন যদি বলেন যে জনভিত্তি নেই, এটা সত্য, কিন্তু রাষ্ট্র সংস্কার ছোট দল এটা আমি বলতে পারবো না। স্বাভাবিকভাবে আপনার এবি পার্টি ধরেন, এবি পার্টি বাংলাদেশের সবচেয়ে বড় যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটা ভেঙে ধর্মভিত্তিক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু তারা একটা উদার গণতান্ত্রিক রাজনীতির পথ রচনা করেছে। সেই এবি পার্টি বিভিন্ন কারণে, এবি পার্টির প্রধানকে নিয়ে আলোচনা থাকতে পারে, ফুয়াদকে নিয়ে আলোচনা থাকতে পারে, থাকবে আলোচনাটা, কিন্তু স্বাভাবিকভাবে এবি পার্টির যদি নেতৃত্ব বলেন, তাদের উঠে আসা বলেন, তারা কোন সময়ে আসলে জামাতকে ভেঙে তারা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করেছে, সেই প্রেক্ষাপট বিবেচনা করলে এবি পার্টিও বাংলাদেশে একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। ঐতিহাসিক পরিবর্তনের জন্য তারা একটা প্রথম স্টোন তারা স্থাপন করেছে। সো এনসিপি এই দুই রাজনৈতিক দলের সাথে যে প্রেক্ষাপটে জোট করেছে, সেই জোটের একটা বড় জায়গা, যেটা আমি আগে বলেছিলাম যে সবসময় সবাই ধরে নিয়েছে যে এনসিপি শিশু, তার অবশ্যই তার কোনো বড় ভাইয়ের হাত ধরতে হবে। এখন এটা এমন হয়েছে যে এনসিপি আসলে শিশু না, এনসিপি বরং ছোট ভাইদের কাঁধে হাত রেখেছে। হ্যাঁ, এখন দুটা বড় রাজনৈতিক দলের কাঁধে এনসিপি হাত রেখেছে, এবং আমরা আশা করছি বাংলাদেশের জনগণের কাছে এখন একটা নতুন বিকল্প, সত্যিকার অর্থে যে সংস্কারের রাজনীতি অথবা পরিবর্তিত বাংলাদেশের যে রাজনীতি, সেই বিকল্পটা তো শুধু এনসিপি একা হয়তো বা যেই স্ট্রাগলটা করতে চায় নাই। আরেকটা বিষয় হলো যে ওই রাজনৈতিক দলগুলো যখন এনসিপির সাথে যুক্ত হতে চায়, আপনি কেন তাদেরকে নেবেন না? আপনি সবসময় বারবার বলছেন যে এনসিপি কি পাবে, এনসিপি কি পাবে, এটা না আপনি ভাবছেন ভালো, কিন্তু তারা কি পাবে সেটা দেখবেন না। না, এনসিপি কে কি পাবে এটা নিয়ে আমরা ভাবছি এই কারণেই যে একজন হাসনাত আব্দুল্লাহ কিংবা একজন সার্জিস আলম কিংবা একজন আসিফ মাহমুদ কিংবা একজন নাহিদ ইসলাম, এদেরকে আমরা খুব কাছ থেকে, মানে আমরা সন্তান তুল্য হিসেবে তাদেরকে ভালোবাসি। তারা যখন এরকম একটা মানে নাই হয়ে যাবে 2-3 মাস পরে, এরকম যখন আমরা মন্তব্য শুনবো, তখন সেটা আমাদের ভালো লাগবে না। এই কারণে এনসিপির সম্পর্কে আমরা হয়তো বা এত বেশি কনসার্ন। আমি চলে যেতে চাই সাইদ খান আপনার কাছে। সাইদ খান, আমি আসলে আর প্রশ্ন রাখতে চাই না, নিশ্চয়ই আপনার বক্তব্য আছে, আপনি যুক্ত করতে চাইবেন। দুই একটা জায়গা ধরে একটু কথা বলতে চাই। বিএনপি ন্যারেটিভ দিতে পারেনি, তাদের 31 দফা, আওয়ামী আমলের 31 দফা, এই অভিযোগটি সঠিক, এটি অভিযোগ নেই, এটাই বাস্তবতা। আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ভেঙে ফেলা রাষ্ট্র কাঠামো বদলে নতুন একটা রাষ্ট্র বা নতুন সমাজ ব্যবস্থা করতে চাই। সেজন্য বিএনপি 31 দফা দিয়েছে। এটি আমি মনে করি যে এখন এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বলতে সেই নষ্ট করা বাংলাদেশকেই তো আমরা রিপেয়ার করতে চাই। সো দ্যাট আমি মনে করি যে 31 দফার মাধ্যমে বিএনপি তাদের ন্যারেটিভ দিতে পেরেছে এবং বিএনপি ন্যারেটিভ দিয়েছে। সো দ্যাট এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। আর রাজনৈতিক বিকল্প, যেটি আলাউদ্দিন মোহাম্মদ বললেন, রাজনৈতিক বিকল্প হবার সুযোগ তাদেরই ছিল, এনসিপিরই ছিল। আর যদি কাউকে বিকল্প তৈরি করা হয়, এই স্বাধীন বাংলাদেশে 1971 নিয়ে যারা প্রশ্ন তোলে, 24 এবং 71কে যারা মুখোমুখি করে, ইকুয়াল করে, তাদের ব্যাড ইন্টেনশন আছে। তার এই এনসিপিকে প্রথমে নষ্ট করেছে ওই ধর্মভিত্তিক সংগঠনটি, এরপরে তারা পড়েছে ডিপ স্টেটের খপ্পরে। খোলামেলাই বললাম, ডিপ স্টেটের খপ্পরে পড়ে তারা বেড়ে উঠতে পারেনি, তারা বনসাই হয়ে গেছে। এখন তারা বলছে যে কারো না কারো হাত রাখতে হয়, বড় ভাইদের হাতে। দেখুন সোনিয়া, 0 + 0 + 0 = 0। সুতরাং তারা হাত রেখেছে ভুল হাতে। এই হাত কখনোই তাদেরকে শক্তিশালী কিছু করে দিতে পারবে না। আলাউদ্দিন মোহাম্মদ আরেকটি কথা বলেছেন, 71 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ গণবিরোধী শক্তিতে পরিণত হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। 24 পরবর্তী এনসিপি কি এমন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে না? তো আমরা সেটির জন্য অপেক্ষা করতে চাই। এবং আরেকটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, জাতীয় পার্টির বেশ কয়েকটি ভাঙাচোরা অংশ নিয়ে নতুন একটি জোট আর আত্মপ্রকাশ করেছে। এটিকে আমি জোট হিসেবে দেখতে চাই না, এটি রাজনৈতিক জট সৃষ্টি করবে। এটি আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো, এনসিপি, বিএনপি, জামাত সবাই মুখিয়ে আছে না, তারা এই ইলেকশনটি ভ্যান্ডালাইজ করবার জন্য এই প্ল্যাটফর্মটি করেছে। এই যে ফ্যাসিস্ট পুনর্বাসনের যে বিষয়টি ছিল, এটি হচ্ছে গেটওয়ে, এটি হচ্ছে আওয়ামী ফিরে আসার গেটওয়ে। এবং আমি আর 10 সেকেন্ডে শেষ করব, আপনার মনে হয় সময় নেই? হ্যাঁ, একেবারে সময় নেই। আর তারপরেও শেষ সময় আমি বলবো যে এনসিপির রাজনৈতিক বিকল্প হতে হবে। তারা যে বলছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটি দল, তারা দল না, একটি সংগঠন। তারা কোনো রাজনৈতিক দল না, তারা একটি ক্লাব বা সংগঠনের মতো, তারা গবেষণা ভিত্তিক একটা সংগঠন। সুতরাং সেটিকে রাজনৈতিক দল মানতে চাই না। আমি আবারও বলি, বাংলাদেশের স্বার্থে, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের স্বার্থে এবং 24-এর লাল রক্তের স্বার্থে, এর সাথে যারা বেইমানি করবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং আমি বিশ্বাস করতে চাই 71 এবং 24 দুটোকেই সম্মান জানিয়ে
এনসিপি, বিএনপি, জামাত তাদের কৃতকর্মের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে এগুলোকে রিকগনিশন দিয়েই বাংলাদেশের রাজনীতিতে যে সম্ভাবনা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের পথে এগিয়ে নিবে। নিশ্চয়ই নির্বাচন ভ্যান্ডালাইজ করার ষড়যন্ত্রে কেউ পা দেবে না, কেউ পা দিবে না। অসংখ্য ধন্যবাদ সাইদ খান, আলাউদ্দিন মোহাম্মদ। আসলে সময় আমার হাতে একেবারেই কম, এ কারণেই আরো বিস্তারিত আপনাদের কাছ থেকে শুনতে পারলাম না। নিশ্চয়ই শুনবো, নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনেই যাব আমরা নিশ্চয়ই। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এই ছিল আজকের মতো আর কাবিল নিবেদিত সন্ধ্যায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।